দেখো এই ছবিটা কি বিউটিফুল একটা ছবি দেওয়া হয়েছে, যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। রিকম্বিনেশন এর আগে তোমাদের বলে দিয়েছি, হোয়াট ইজ রিকম্বিনেশন? দুটো জিনিসকে কম্বাইন করে দেওয়া। এই ছবিটার খুব একটা সুন্দর মতলব আছে। কি দেখছো, যে ডিএনএ পার্ট আছে, একটা পার্টকে যেন পেন্সিল দিয়ে আমরা মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি আমার পছন্দের মতো ডিএনএ টুকরো ঢুকিয়ে দিচ্ছি। তাহলে এই টোটাল ডিএনএটা কি হলো? একটা ডিএনএ তো অরিজিনালি ছিলই, আমি তার মধ্যে আমার পছন্দ মতো একটা ডিএনএ টুকরো দিলাম ঢুকিয়ে, ডিএনএটা তার মতো করে কাজ করছে। ওই যে ছোট পার্টটুকু তো তার মতোই কাজ করবে। একটা বাংলায় কথা আছে, অনেকগুলো উদাহরণ দেব যাতে বুঝতে সুবিধা হয়। আমাদের বাংলায় যারা পড়ে আগেকার দিনে, হয়তো যারা পিওর বাংলায় পড়ছো তারা ওই কথাটা শুনেনি, আমি এখন যেটা বলবো, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। কথাটা মানে ঢেকি তো আজকে দেখোই নি তোমরা। ঢেকি মানে কি জানো তো? ওই যে পাড়া দেয় তারপরে মাঝখানে ওই একটা প্রান্তে ধান রাখে, ধান থেকে এগুলো চাল বের করে, আগেকার দিনে হামানদিস্তার মতো। অর্থাৎ সেই ঢেকি আমাদের ল্যান্ডে আগে তো ছিল, এখন তো নেই হয়ে গেছে। তো সেই ঢেকি আমাদের ল্যান্ডে নিয়ে যাও, সে ওই ধানই ভাঙবে। আবার সেই ঢেকিকে নিয়ে যদি তুমি মেরে ফেলে স্বর্গে নিয়ে যাও, মানে এটা সিম্বলিক, অর্থাৎ তাকে তুমি মেরে দিয়েছো, অর্থাৎ ঢেকিকে নিয়ে যেন কেউ একজন চলে গেছে স্বর্গে, ওই ঢেকি দিয়ে তো অন্য কাজ করবে না, সে তো গিয়ে ওই ধানই ভাঙবে। তুমি পৃথিবীর যে কোনো জায়গায় নিয়ে যাও ধানই। সেরকমই ডিএনএর কাজ, যা কাজ করার তাই করবে। জেনেটিক এক্সপ্রেশন দেওয়া, জিন, ওই ডিএনএর পার্টটি তো জিন, ওই জিনটা ঢুকে গেলে যার জিন থাকবে তার মতো করে সে সিগন্যাল দেবে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে একটা অর্গানিজমের মেন ডিএনএ, তার সঙ্গে মুছে দিয়ে আরেকটা ডিএনএ দিলাম ঢুকিয়ে, তাহলে দুটো ডিফারেন্ট ডিএনএ ঢোকালাম, তাই জন্য একটা রিকম্বিনেশন করলাম। তাই ডিএনএ, এটাকে আমরা বলি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অর বায়োটেকনোলজি। কেউ জেনেটিক ইঞ্জিনিয়ারিংও বলে, একই ব্যাপার। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজির একটি ব্রাঞ্চ। চলো আমরা নেক্সট পার্টে যাব। জয়নিং অফ ডিএনএ মলিকিউল ফ্রম টু ডিফারেন্ট স্পিসিস that are interested into host organism to produce new genetic combination. ক্লিয়ার কথা বলে দিয়েছি, কাজে বুঝতে পেরেছো, নতুন একটা কম্বিনেশন দেবে। চলো আমরা টুলস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এবার আমরা চলে এসেছি একেবারে নতুন জায়গায়। কি কি টুলস লাগবে ডিএনএ টেকনোলজিকে বানাতে গিয়ে, এই হলো একেবারে টেকনিক্যাল নলেজ। একটা কাঠের দরজা বানাবো, একটা মানুষ, তোমার কাছে বলা হলো সুন্দর ডিজাইন করে কাঠের দরজা, তার মধ্যে এলড্রুপ লাগিয়ে দাও, ছিটকিনি লাগিয়ে দাও, বাস বিউটিফুল একটা দরজা বানাবো। খালি হাত, ক্যান ইট বি পসিবল? নো। তাকে কাটাই ছাটাই সবগুলো রাঁধা করতে হবে, ডিজাইন করতে হবে, মাপ করতে হবে। তার জন্য ওই ওদের হাতুড়ি, বাটালি, মেশিন, কাটার, করাত, এখন তো মেশিন বেরিয়ে গেছে। বাট দিজ আর টুলস, বাট দ্যাট টুলস আর নিডেড। খালি হাতে অনেক কিছু পসিবল নয়। টিচিং মে বি পসিবল। আজকে আমি তোমাদের কাছে পড়াচ্ছি ফর বেটার নলেজ, আমি খালি মুখ দিয়ে বলে যাচ্ছি। So I can use my board, it is also a tool, chalk is also tool, duster is also tool. But আজকের দিনে আধুনিক পড়াশোনায় চক ডাস্টার দিয়ে আমি এঁকে দিচ্ছি, তাতে একটু বেসিক নলেজ, অনেক বেশি লেখা দিকে শুরু করে আরো ডেপথ নলেজে যাওয়া যায় না বলে আমরা কম্পিউটার টুল, স্লাইড টুল, এত সমস্ত আলো পুরো চারিদিকে আয়োজন করে নিয়ে, অল আর টুলস ফর বেটার নলেজ, বেটার লার্নিং। আর আমার ক্ষেত্রে কি সুবিধা হয়, স্লাইড এলে আমি পারফেক্ট কথাটা পারফেক্ট বলতে পারি, নইলে কোনো কথা আগে বলবো কোনো কথা পরে বলবো, হয়ে যেতে পারে, তোমার মধ্যে কনফিউশন আসতে পারে। এগুলো আগে থেকে যদি একটা প্ল্যান করে নেওয়া যায়, সো উই ক্যান গো ওয়ান বাই ওয়ান ফার্দার মোর। সো ওখানে তাহলে যেমন টুল লাগে, তাহলে যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অর বায়োটেকনোলজি অর জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে টুল লাগবে। হোয়াট আর দিস টুলস? দিস টুলস আর, ফার্স্ট অফ অল একটা সিজার দেখতে পাচ্ছ লেফট হ্যান্ড সাইডে, পুরো সিজারটা দেখা যাচ্ছে তো? কোথায়? দিস ইজ দ্য সিজার এন্ড দিস ইজ দ্য ডিএনএ। তারপরে তাহলে কি লাগবে? এই যে
এটার নাম শোনো, রেস্ট্রিকশন এনজাইম অর মলিকিউলার সিজার। রেস্ট্রিকশন এখন থেকে বলতে শুরু করবে আর ই, ক্যাপিটাল আর ক্যাপিটাল ই, মানে আর ফর রেস্ট্রিকশন, ই ফর এনজাইম। তাহলে আমি তো বায়োলজিক্যাল পার্ট নিয়ে ডিল করছি, সত্যিকারের কাঁচি তো হবে না, ডিএনএ দিয়ে এতটুকু একটা ডিএনএ কাটার জন্য এত বড় কাঁচি হবে না, কিন্তু এমন কিছু কেমিক্যালি সিজার আনতে হবে, তাই জন্য বলা হচ্ছে মলিকিউলার সিজার। এমন তাহলে কারা হয় তাদের কথা জানবো, তাহলে লাগবে ক্লোনিং ভেক্টর, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। এটাকে নিয়ে ফুল ডিটেলে বলবো তোমাদের কাছে, ফুল ডিটেল বলা হবে ক্লোনিং ভেক্টর। এটাকে এখন তোমরা দেখতে যেও না, এটাকে এর একেবারে ফুল ডিটেল বলা হবে, এটা এক্সামে আছে, আসবে। তো ক্লোনিং ভেক্টর, হোয়াট ইজ ক্লোনিং ভেক্টর? ক্লোন করা হবে মানে, অর্থাৎ ওই ডিএনএটাকে কাটবো, কেটে এই যে সার্কুলার ডিএনএ উপরে যে গোল করে দেখছো না উপরে, যার মধ্যে টিক দিলাম, ওটার মধ্যে ঢুকিয়ে দেব, ঢুকিয়ে দিয়ে হয়ে গেল ওটা আমার রিকম্বিনেন্ট ডিএনএ। ওইটাকে নিয়ে আমি যদি মাল্টিপ্লাই করি, ও অর্গানিজমের মধ্যে ঢুকিয়ে দিই, ওটা নাম্বার বাড়াবে বাড়াবে বাড়াবে, দেখো পাশে বাড়িয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ পুরো বিষয়টা। এই যে কি করেছে, ব্যাকটেরিয়ার মধ্যে এটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আগে দেখো এই যে ব্যাকটেরিয়াতে ছিল, এটা পরে পরে ভালো করে বুঝবে, এই ব্যাকটেরিয়ার মধ্যে এটা ব্যাকটেরিয়ার নিজস্ব ডিএনএ। এবার এটার মধ্যে এই যে তার সার্কুলার ডিএনএ, এই সার্কুলার ডিএনএ এর মধ্যে একে আমি রিকম্বিনেট করে যে দুটো জিনিস ঢুকিয়ে দিয়েছি, লাল পার্টের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এই যে লাল এই পার্টটার মধ্যে ঢুকিয়ে দিয়ে এইবার এই হোস্টের মধ্যে ওটাকে ট্রান্সফার করে দিলাম, করে দিয়ে এই আমার নতুন যে একটি ডিএনএ হয়ে গেল, দ্যাট ইজ দ্য অর্গানিজম, হোস্ট অর্গানিজম। এবার এই হোস্ট অর্গানিজমকে আমি যার মধ্যে চাইছি তার মধ্যে ওটাকে এন্ট্রি দিয়ে দেব, তার নাম কম্পিটেন্ট হোস্ট সিলেকশন। ধীরে ধীরে বুঝবে, এখানে আমি জায়গাটা আরো পরে আরো একটু ডিসকাস করলে ব্যাপারটা পরিষ্কার বুঝবে। তাহলে এইটুকু আগে মুখস্থর মতো করো, বুঝে নাও কি কি লাগবে টুলস। ওই হাতুড়ি বাটালি করাতের মতো তিনটে টুলস। একটা জিনিস লাগবে রেস্ট্রিকশন এনজাইম, কি করে একটু পরে আসবো। মলিকুলার সিজার বলে দিচ্ছি, ক্লোনিং ভেক্টর, অর্থাৎ ওই সিজারটা শুরুতে আগে বলে দিয়েছিলাম না, যে খালি যদি আমি মলিকুলার সিজার দিয়ে আমার ডিজায়ার জিনটা কেটে ঢুকিয়ে দিই, ও তো কোনো কাজ করবে না, তাকে একটা অর্গানিজমের মধ্যে ফিট করে দিতে হবে, তবে আসবে। এই ফিটিংটা বুঝিয়ে দেব, ক্লিয়ার বুঝতে পারবে। আমি কথাগুলো অনেক কিছু এক্সাম্পল মাথায় আসছে, আমি এখন দেব না, পরে টাইমে দেব। তাহলে ক্লোনিং ভেক্টর অ্যান্ড কম্পিটেন্ট হোস্ট, এই তিনটে জিনিস আমার লাগবে। এখন আমি জানি তোমাদের মধ্যে জটিলতা লাগছে, কোনো ব্যাপার নেই, একটু ওয়েট করো, ধৈর্য ধরো। আমি অনেকগুলো কথা যদি এই স্লাইডেই বলে দিই, তাহলে তো ক্লাসটার মধ্যে আর কিছুই থাকবে না, আর বুঝলেও তোমাদের কমপ্লেক্স। আমি ওয়ান বাই ওয়ান স্লাইড বাই স্লাইড আসবো, দেখতে সুবিধা হবে। তাহলে বুঝতে পেরেছো? নেক্সটে আমরা চলে যাই, তাহলে ব্যাপারটা আরো একটু ভালো করে বুঝতে পারবে। সবার প্রথমে আমরা আসছি রেস্ট্রিকশন এনজাইম বা মলিকুলার সিজার বিষয়টাকে নিয়ে। ভেরি ভেরি ইন্টারেস্টিং, দারুণ লাগবে, একটা করে আমাদের বলতে হবে। ওই যে আমি আবার পুরনো উদাহরণটা দেব, পুরনো উদাহরণটা দিলে ভালো বুঝতে পারবে, যেটা সত্যিকারের করা হয়েছিল। ওই হাতির উদাহরণটা দিয়েছিলাম, ওটা কল্পনা করেছিলাম, কিন্তু যেটা সত্যিকারের। কি বললাম, আমার কাছে ওই যে সমুদ্রের মধ্যে গিয়েছিলাম, একটা জেলিফিশ দেখেছিলাম, সেই জেলিফিশের মধ্যে ছিল গ্লোয়িং একটা প্রপার্টি। সেই গ্লোয়িং প্রপার্টিটার জন্য কি ছিল, সেই জেলিফিশের মধ্যে জিন ছিল। সেই জিনটাকে আমরা বিভিন্ন রকম প্রসেস করে বের করেছি। সেই প্রসেস জানাবো আমরা, আগে প্রসেসটা পরে বলছি, আগে জিনটা বের করেছি। জিনটাকে বের করতে গেলে অনেক রকমের পিসিআর আছে, সেগুলো পরে বলবো। পিসিআরটা কি, পলিমারেজ চেইন রিঅ্যাকশন করে আমরা ওই ডিজায়ার জিনটাকে আগে বের করেছি। অর্থাৎ একটু মাংসের টুকরো নিয়েছি, মাংস মানে ওই জেলিফিশের টুকরো, তার মধ্যে দিয়ে আমরা এমন একটা কেমিক্যাল দিয়ে দিয়েছি। সেই কেমিক্যালটা দেওয়ার সঙ্গে সঙ্গে করেছে কি, আমার ডিজায়ার জিনটাকে চিনে নিয়েছে, চিনে তাকে কুচ করে কেটে বের করে আমাকে দিয়ে দিয়েছে। এত সহজ নয় যদিও, তার অনেক ওয়ান বাই ওয়ান প্রসেস আছে। অর্থাৎ ওই যে কাটিংটা করলাম, চিনে নিলাম। সবার আগে তো আমি দেখো, আমি চোখে যদি দেখতাম কোন জায়গাটায় ওই
জেলিফিশের জিনটা আছে সেটাকে দেখে দেখে টুক করে কেটে ওটা বের করে নিয়ে আসতাম। বাট ক্যান ইট বি পসিবল উইথ দিস মাইক্রোস্কোপিক সেল? তার মধ্যে মাইক্রোস্কোপিক ডিএনএ পসিবল নয়। তখন আমরা একটা ব্লাইন্ডলি, তার জন্য আমাকে জানতে হবে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসটা কি, রেস্ট্রিকশন এনজাইমটা কি, পরে জানবো। অর্থাৎ ওইগুলো ওই যে কাটিংটা করে, অর্থাৎ তাকে চুজ করার ক্ষমতা রাখে, তাদেরই বলা হয় রেস্ট্রিকশন এনজাইমস। মলিকুলার সিজার, সিজারটা এখানে সিম্বল। লেখাটা একটু পড়ি, তারপরে একটু কথা বলি যে রেস্ট্রিকশন সিম্বলটা কিরকম। আগে লেখাপড়ার আগে একটু দেখে নি। চলো, এই যে একটা ছবি দেখতে পাচ্ছ একদম ডান দিকে, সিজারটার নিচের দিকে একটু তোমাদের নজরটা ঘুরুক। যদিও মোবাইলে যারা দেখছো তাদের ক্ষেত্রে হয়তো এটা একটু ডিফিকাল্ট হবে, কিন্তু একটু যদি বড় ল্যাপটপে নিয়ে নিতে পারো তাহলে খুব ভালো হয়। ধরো এটা একটা ডিএনএ, ডিএনএ এর মধ্যে 5 প্রাইম 3 প্রাইম, 5 এর উল্টো দিকে 3, 3 উল্টো দিকে 5 জানছো। এবং এখানের মধ্যে যে ছোট্ট করে কতগুলো জেনেটিক কোডন তোমাদের সামনে দেখা যাচ্ছে। কি কি আছে? GAATTC, পরে বলে দেবো। দেখো উল্টো দিকেও আছে GAATTC। এই জায়গাটা খুব ইন্টারেস্টিং, কারণ এই কোডনগুলোকে বলা হয় প্যালিন্ড্রমিক কোডন, প্যালিন্ড্রমিক সিকোয়েন্স। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কি করবে? প্রত্যেকটা তোমার আমার বা যে কোনো জীবের মধ্যে বা অর্গানিজমের মধ্যে এক ধরনের স্পেশাল সিকোয়েন্সের ডিএনএ সবসময় কমপ্লিমেন্ট করে। কিরকম? তাকে ওই সিকোয়েন্সগুলোকে বলা হয় প্যালিন্ড্রমিক সিকোয়েন্স। খুব ইন্টারেস্টিং কথা বলছি আমি, অনেকটা সময় নেব এই স্লাইডটায়। খুব ইন্টারেস্টিং কথাগুলো বলবো, মনে রাখবে। কি প্যালিন্ড্রমিক সিকোয়েন্স? হোয়াট ইজ প্যালিন্ড্রম? স্যার এটা তো শুনিনি কখনো। কিচ্ছু না, আমাদের মধ্যে একটা ইংলিশ থেকে আসা একটা টার্ম, ইংলিশ লিটারেচার থেকে আসা টার্ম। প্যালিন্ড্রম কথার অর্থ কোন লাইনকে যদি আমি এক সাইড থেকে ওই দিকে পড়ি এবার উল্টো দিক থেকে পড়ি একই রকম দেখাবে। মালয়ালাম শব্দটা লিখে নাও, দেখবে এই শব্দটাকে তুমি এদিক থেকে এদিকে পড়বে, ওই দিক থেকে দুদিকেই মালয়ালাম পড়তে পারছো। ইন্টারেস্টিং না? অথবা ম্যাডাম, MADAM, এই দিক থেকে পড়ো ম্যাডাম, উল্টো দিক থেকে পড়ো ম্যাডাম। বাংলায় নয়ন, নয়ন। ইংরেজি শব্দ IEYE, এদিক থেকে পড়ো আই, ওদিক থেকে পড়ো আই। এই যে সিকোয়েন্সের শব্দগুলো আছে, আরো অনেক শব্দ আছে, অনেক লেটার্স আছে। এই লেটারগুলোকে আমাদের লিটারেচারে বলা হয় প্যালিন্ড্রমিক সিকোয়েন্স লেটার। এবার ওইটা দেখে আমরা দেখেছি, সায়েন্টিস্টরা দেখেছেন যে আমাদের ডিএনএ এর মধ্যে এরকম কিছু সিকোয়েন্স আছে পরপর। এটা কিন্তু ইজি নয়, অনেক রকমের সিকোয়েন্স আমাদের বের করতে হয়। যে তুমি এই দিক থেকে যা পড়বে তার কমপ্লিমেন্টারি সিকোয়েন্স ওদিক থেকে ওদিকে পড়বে এক রকম। দেখে নাও এখানটা দেখো, GAATTC, দেখতে পাচ্ছ GAATTC? এই যে একটু যদি বড় করো বা এটা জানি না কতটা দেখা যাবে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। GAATTC, উল্টো দিক থেকে পড়ো, নিচেরটায় পড়ো GAATTC। ভেরি ইন্টারেস্টিং। এই সিকোয়েন্সটাকেই আমাদের এই যে মলিকুলার সিজার, এটার নাম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, তারা আগে আইডেন্টিফাই করে। আইডেন্টিফাইটা আগে করতে হবে, ভাই কোথায় কোথায় আমার প্যালিন্ড্রমিক সিকোয়েন্স আছে। আসার পরে এবার এক একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস প্রায় 900 টাইপ। এটা এখনো পর্যন্ত, যদিও এটা ডে বাই ডে এটা আরো বাড়ছে, 900 টাইপ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। AAC থাকলে সেটাকে এনজাইম বলে। সেই এনজাইম আবিষ্কৃত হয়েছে। তার একটাই কাজ, আগে প্রথমে প্যালিন্ড্রোমে খোঁজো, খুঁজে নিয়ে এবার এক একটা এনজাইম এক একটা নিউক্লিওটাইডকে কেটে দেয়। সবচেয়ে মনে রাখবে আমাদের খুব কমনলি ইউজ, মনে করো অনেক আছে, অনেকগুলো আমি এক এক করে তার সবকটা পরিচয় তোমাদের কাছে লিস্ট ওয়াইজ দিয়ে দেবো, সেগুলো তোমরা জেনে নেবে। আমি একটার উদাহরণ, এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষা আছে, ECOR1 অর্থাৎ ECOR1, ECOR1 কেন নাম হলো, কিভাবে ECOR হলো, কি জিনিসটি আমি পরে বলবো, বাট প্রথমে নামটা হবে ECOR1। কিভাবে লিখতে হয়? ইটা ক্যাপিটালে, সিওটা স্মলে, আর ক্যাপিটালে, 1 ক্যাপিটালে। প্রত্যেকটা আমি এখনই বলবো না, কারণ এই স্লাইডেই সব হয়ে যাবে নইলে। 1 বাই 1 আমরা যেটাকে নিয়ে আলোচনা করছিলাম সেটা দেখো। ECOR1 একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বা রেস্ট্রিকশন এনজাইম। এটাকে আমরা দুটোতেই আরই বলি, এন্ডোনিউক্লিয়াস
কারণ এটারও ক্যালকুলেশনটা তোমাদের বলবো যে 3 রকমের নিউক্লিয়াস আছে। একটাকে বলা হয় এক্সোনিউক্লিয়াস, এন্ডোনিউক্লিয়াস। এক্সোনিউক্লিয়াস, ধর এখানে আমার কাছে এই নির্দেশক দণ্ড বা ইনস্ট্রাকশন, এটা এপাশ থেকে কেটে গেল। একটা তোমার কাছে, তুমি মনে করো একটা তোমার কাছে মালা আছে, গলায় মালা পরি না আমরা, সেই মালাটাকে তোমার মনে হলো মালার থেকে একটা ছোট টুকরো তুমি বের করে নেবে। কি করে করবে? দুপাশে দুটো কাট মারবে। এবার যদি তুমি দুপাশে দুটো কাট মেরে ওটাকে বের করে আনো, তাহলে এটা বলে এক্সোনিউক্লিয়াস। তাহলে এনজাইমের এটা একটা ক্যাটাগরি, এক্সোনিউক্লিয়াস, যদি দুপাশ থেকে কাটে। আরেকটাকে বলছে এন্ডোনিউক্লিয়াস, যারা ইন বিটুইনে মিডিলে কাটবে। তাহলে ইকো আর1 একটা এন্ডোনিউক্লিয়াস। তাহলে এক্সোনিউক্লিয়াস, এন্ডোনিউক্লিয়াস, রেস্ট্রিকশন এনজাইম সবার নামই আরই, তাই কমনলি এদেরকে আরই বলা হয়। আর ই, আবার এটার মধ্যে বলে আরই সে কাটতা হয়, হিন্দিতে বলে ভাই আরই লাও তো, আরই সে উসকো কাট দো। আরই, আরই মতলব আরই, বুঝেছো? ওখানে আর ই নয়, আরই। আরই মানে দা টাইপের কথা বলে, দা, যেমন আরই দিয়ে কাটে, তাই কমন মনে করার জন্য বলছি। কি করবে? খুব ইন্টারেস্টিং। এই ইকো আর1 যার নামটি এইমাত্র তোমাদের বললাম, সে সবসময় জি এবং এ, জি মানে গুয়ানোসিন বা গুয়ানিন, আর এ মানে অ্যাডেনিন। যখনই গুয়ানিন অ্যাডেনিনের মান দেখে যাবে, আগে সবার প্রথমে কি করবে? দুটো শর্ত, দুটো কন্ডিশন, দুটো। ওয়ান ইজ প্যালিন্ড্রমিক সিকোয়েন্স, মিনস ডান থেকে বায়ে বা বা থেকে ডানে ওই কোডটা মিলতে হবে। GAATTC, উল্টো দিক থেকে GAATTC একদম থাকবে, মিলিয়ে দাও, কোড করলে একই রকম হবে। এই কোডটা আইডেন্টিফাই হলো। করার পরে ইকো আর1 যদি দিয়ে দাও, বাস ইকো আর1 এর কোনো ফর্মুলা নেই, ওই একটা জায়গায় কাটেও। ইকো আর1 কি করে কাটবে? ওই জি এবং এর মাঝখানে কোচ কাট, এবং যেখানে এ জি জি এ থাকবে সেখানে কাট করবে। তাহলে এটা যেটা দেখতে পাচ্ছ, কোথায় কোথায় কাট করেছে? ওই যে অ্যারো একটা দেওয়া আছে, দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে অ্যারো দেওয়া আছে। কোথায়? এই যে জি এ এর মাঝখানে ও কেটে দিয়েছে। এখানেও কি আছে? এ জি বা জি এ একই কথা, এর মাঝখানেও একটা কাট মেরে দেবে। যেই না কাট মেরে দেবে, এবার নেক্সট ছবিটায় দেখো, নেক্সট ছবিটায় দেখতে পাচ্ছ, এই দেখো কি হয়ে গেল। জিটা তো আছে, জি উপরে জি নিচে সি, দেখো আগেরটাও জি সি ছিল। এবার কি করছে? তারপরে আমি উপরের পার্টটুকু উপর থেকে কেটে বেরিয়ে আসছে, জি এর মাঝখানে কাটলে কি বেরিয়ে আসবে কেটে? দেখো এই পার্টটুকু কেটে বেরিয়ে এলো, কেটে বেরিয়ে এসে কি থাকলো? AATTC, দেখো এখানে আছে উপরের পার্টটুকু কেটে এ, দেখো যেরকম দেখতে পাচ্ছ AATT, দেখো এই যে ওপরের AATT, এই দেখো ওপরের যেটা দাগ দিয়ে দিলাম এই পার্টটুকুকে দেখো AATT, ঠিক এখানের মধ্যে AATT এই পার্টটুকু কেটে আলাদা হয়ে গেছে। কোথা থেকে কেটেছে? কাটলো হচ্ছে জি এবং এ থেকে। এ দেখো জি এবং এর মাঝখানে ইকো আর1 কাজ করলো, কেটে গেল। ঠিক একইভাবে নিচের থেকেও এই পার্টটুকু কেটে বেরিয়ে গেল টি টি এ এ, এই দেখো যেহেতু জি এর মাঝখানে এখানেও একটা কাট খেয়েছে, এই যেখানে আমি টিক দিলাম কাট খেয়েছে এই জির মাঝখানে, কেটে দেওয়ার ফলে এই যে দাগ দিয়ে রাখলাম যে অংশটি, অর্থাৎ এই পার্টটুকু দেখো টি এ টি টি এ, দেখো টি টি এ পার্টটুকু কি হয়ে এসছে? এখান থেকে কেটে বেরিয়ে চলে এসছে। ব্যাপারটাকে অনেকটা আমি হাতের মধ্যে তোমাকে দেখানোর চেষ্টা করছি, বিষয়টাকে বোঝো। এটা যদি বুঝতে না পারো, কারণ এটা ইমিডিয়েট এখনই প্রথমে দেখলে তো, কাজে এটা তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। আমি 1 বাই 1 যখন বড় করে ছবিগুলো আসবে, এটা তো জাস্ট একটা সিম্বলাইজ করলাম, এরপরে ছবিগুলো ক্লিয়ারলি আছে, বুঝতে পারবে। ব্যাপারটা অনেকটা এভাবে করে তোমরা ভাবো যে আমাদের কাঠমিস্ত্রি যারা হয়, কার্পেন্টার, তারা মনে করো এত বড় একটা কাঠের টুকরো আছে, সেই কাঠের টুকরোটাকে দুটো মাঝখানে পুরো কাটা আছে, সেটাকে ওরা জোড়া দেবেন। কি করে জোড়া দেবেন? দুটো কাঠকে তো এইভাবে তারা খালি সিম্পল জোড়া দিতে পারবেন না, জোড়া দিলে তো আঠা দিয়ে জোড়া দিলে পট করে ভেঙে যাবে। কিন্তু সেটাকে ভালোভাবে জোড়া দেওয়ার জন্য তারা এল শেপে, অনেকটা এল, এরকম একটা এল এরকম শেপ নেবে, এরকম এল শেপে কেটে তারা একে অপরের সঙ্গে জুড়ে দেন। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারলে। এটা এল শেপে কাটবে, এটা এল শেপে, ওই যে এল শেপে আগে তারা কেটে ফেলে, দুটো কাট কেটে দিল। কে কেটে দিল? প্রথমে এইভাবে জুড়ে ছিল ডিএনএ, এখানে একটা কাট হয়েছে, নিচের দিকে একটা কাট হয়েছে, দুটো কাট করলো। এই যে কাটটা তৈরি করলো, কাট করে গিয়ে সেটাকে দুটো ইকো আর1
কি করলো, ডিএনএ এর যে পুরো কন্টিনিউয়াস একটা স্ট্র্যান্ড ছিল সেটা কেটে টুকরো হয়ে গেল। মনে রাখবে এটা কিন্তু ডিরেক্টলি যে এখানে একদম স্ট্রেট কেটে দিলাম তা নয়, এই জায়গাটা বোঝার চেষ্টা করো। এই জায়গাটা কি আবারও বলছি, এটা একটু পরে আসবো। আজকে আমরা আপাতত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস নিয়ে কথা বলছি, কারণ এরপরে স্টিকি এন্ড, ব্লান্ট এন্ড এই কথাগুলো আসবে। কাজে কাটিংটা আগে বোঝো ওয়ান বাই ওয়ান। ইকো আর1 কোথায় কাটে, জি এ জি তার মাঝে কাটবে, যেখানে গুয়ানিন অ্যাডেনিন, অ্যাডেনিন গুয়ানিন থাকবে, ইকো আর1 কাটবে। ইকো আর1 কি একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম। তারা কাকে কাটে, ডিএনএ। কি দেখে কাটে, যে কোনো জায়গায় কি কাটবে না, তাদের মধ্যে যেখানে প্যালিন্ড্রমিক সিকোয়েন্স, নেম ইয়াদ রাখবে, মনে রাখবে, প্যালিন্ড্রমিক সিকোয়েন্স, প্যালিন্ড্রম যেখানে থাকবে সেখানেই তারা কাটবে। আগে এই তিনটে পয়েন্টকে ঠিক করো, ওয়ান বাই ওয়ান আদার ইনফরমেশন গুলোকে আমরা বলে যাব। চলো আমরা যে লেখাটা আছে সেই লেখাটাকে একটু এখান থেকে বলে নেব। লেখাটা কি আছে দেখে নেব কি, দিস আর মানে রেস্ট্রিকশন endonuclease or restriction enzymes are enzyme which cut DNA at specific site into fragments। খালি দুটো টুকরো কাটবে না, আরো আরো জায়গায় ফ্র্যাগমেন্টস কাটতে পারবে। যে কোনো এনজাইমই ফ্র্যাগমেন্টস এর মধ্যে কাটবে, কিন্তু প্যালিন্ড্রমিক সিকোয়েন্স থেকে। আবার একটা কথা বলি, সব সময় প্যালিন্ড্রমিক সিকোয়েন্সেও কাটে না, অন্যান্য সিকোয়েন্সেও কাটে। বাট যাকে রেস্ট্রিকশন কেন বলা হচ্ছে, আমি তাকে নির্দিষ্ট বলে দিয়েছি। তুমি হাবরে জাবরে কাটতে বলেছি তো এলোমেলো কেটে দেবে হবে না, তাকে রেস্ট্রিক্টেড করে দেওয়া হচ্ছে, তাকে একটা পার্টিকুলার স্পেসিফিক সাইটে কাটতে বলা হচ্ছে। দ্যাট ইজ ওয়াই দে আর কল রেস্ট্রিকশন, এন্ড বিকজ দে আর কাটিং আউট ইট ইজ মলিকুলার সিজার, এন্ড these are actually proteinous in nature, that is they are the enzymes, বাংলায় উৎসেচক। they belong to a class of enzymes called nuclease। তোমরা জানো এনজাইমের অনেকগুলো ক্লাস আছে, হ্যাঁ। নিউক্লিয়েজ যারা নিউক্লিওটাইড কাটে, নিউক্লিক অ্যাসিড কাটে। কি নিউক্লিক অ্যাসিড, ডিএনএ নিউক্লিক অ্যাসিড, আরএনএ নিউক্লিক অ্যাসিড। ডিএনএ আরএনএ এদেরকে নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি একটা স্ট্রাকচার, তাদেরকে কাটে। কে কাটে, নিউক্লিয়েজ এনজাইম। ক্লাস 11 এর এনজাইম চ্যাপ্টারে বলা হয়েছিল নিউক্লিয়েজ দে কাটস দ্য নিউক্লিক অ্যাসিড, so they are the nuclease, endonuclease, exonuclease এর আগে বলেছি। in 1963 two enzymes that restrict the growth of bacteriophage in E. coli was isolated। এস্চেরিশিয়া কোলাই যে ব্যাকটেরিয়াটা আছে এবং তার সঙ্গে ব্যাকটেরিওফাজের যে রিয়াকশন, এটা অনেকবার তোমাদের দেখানো হয়, একটু বলে দিলে বুঝতে পারবে। ব্যাকটেরিওফাজ, তার উপরে এসে আগে ইকোলাই ব্যাকটেরিয়া, তার উপরে এখানে এসে বসলো কে, ব্যাকটেরিওফাজ। ব্যাকটেরিওফাজ ভেতর থেকে তার ডিএনএটা ঢুকিয়ে দেয় ইকোলাইয়ের ভিতরে, ব্যাকটেরিয়ার ভিতরে। ব্যাকটেরিওফাজ ইজ এ ভাইরাস, ইকোলাই ইজ এ ব্যাকটেরিয়া। ভাইরাসের ডিএনএ ব্যাকটেরিয়াতে ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে দ্যাট ব্যাকটেরিয়া অ্যাকচুয়ালি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে ওটাকে কুচি কুচি করে কেটে দেয়। এটা আইসোলেট করা হয়েছিল 1963 তে। ওয়ান এনজাইম অ্যাডেড মিথাইল গ্রুপ টু ডিএনএ, ডিএনএ এর মধ্যে মিথাইল গ্রুপ অ্যাড করে দেয়। রিমেম্বার, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, আজকে যখন ইকোলাই ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ এসে লেগে যায়, মিথাইল গ্রুপ ঢুকিয়ে দেয় বলে সেটা কাট করে, কিন্তু আমাদের বডিতে তার ক্ষমতা নেই, আমাদের এনজাইমদের এই ক্ষমতা, কারণ আমাদেরটা পুরোপুরি কভার করা আছে। দি আদার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কাট ডিএনএ। মনে রাখবে দুটো যে ডিএনএ, দুটো ডিএনএর মধ্যেই কিন্তু পার্টিকুলার কোন এনজাইম থাকবে, যে কোনো এন্ডোনিউক্লিয়াস থাকবে তার কাটিং ক্ষমতা আছে। যার মধ্যে মিথাইল গ্রুপ কভার করা থাকবে সেই ডিএনএটা কাটা যাবে না। মিথাইল গ্রুপ প্রোটেক্টস দ্য ডিএনএ টু কাট ইট আউট। তাহলে আমাদের বডিতে আমি যদি একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ঢুকিয়ে দেওয়া হয়, আমাদের বডিতে কি সেই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আমার বডির কে কাট করতে পারবে না? পারবে না, জেনারেলি পারবে না, তাকে মিথাইল গ্রুপকে সরিয়ে দিয়ে কাটতে হবে। বাট আমাদের বডির যে ডিএনএ থাকে তাকে মিথাইল গ্রুপ CH4 মিথাইল গ্রুপটা থাকে, ফলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কাট করতে পারে না। বাট ভাইরাস ব্যাকটেরিয়ার মধ্যে এই কাটিংটা পসিবল, বিকজ দুটো ডিএনএ এর মধ্যে একটার মধ্যে মিথাইল গ্রুপ থাকে, সেই ডিএনএটা কাটে না,
আর যার মধ্যে মিথাইল গ্রুপ থাকে না সেটা কেটে যায়। কাট ডিএনএ। মোর দ্যান 900 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বা রেস্ট্রিকশন এনজাইমস হ্যাভ বিন আইসোলেটেড অর আইডেন্টিফাইড। তার মধ্যে একটার নাম EcoR1। তার মধ্যে কয়েকটা এক্সাম্পল তোমাদের মুখস্থ করতে হবে অ্যাজ পার ইওর সিলেবাস, বইতেও দেওয়া আছে, ঠিক আছে? তাহলে কিন্তু আজকের দিনে এই যে সময় তোমরা ক্লাস করছো, আজকে যদি আমরা অল ওভার দ্য হোল ওয়ার্ল্ডের আরই নিয়ে আমরা কাজ করি বা স্টাডি করি, তাহলে ইট ইজ মোর দ্যান 900, অনেক বেড়ে গেছে। সো দিস ইজ দ্য ওল্ড ইনফরমেশন, নো প্রবলেম। এবার আধুনিক ইনফরমেশন আজকে 900 দেওয়া আছে তোমাদের টেক্সট বুক, যেগুলো এনসিইআরটি বই বের করেছে। সো ইউ ক্যান রাইট দিস ইনফরমেশন। আজ থেকে 5-10 বছর পরে ইফ এটা কোনো ইনক্রিজ হয়, ইয়েস ইউ ক্যান, এটা ইনক্রিজ হতেই পারে। তোমাদের মধ্যে অনেকে স্টুডেন্টরা বেরোচ্ছে, তারাও নানা রকম রিসার্চ করে করে নিউ টাইপ অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস তারা আবিষ্কার করছে। এরকম করে করে হয়তো একটা দিন পরে লাইব্রেরি হবে, হোল লট অফ, যখন জিনোম লাইব্রেরি হবে সেখানে কাট করার জন্য এক্সেসিভ সিজার দরকার পড়বে। রেস্ট্রিকশন পার্টিকুলার সিকোয়েন্সকে কাটতে পার্টিকুলার একটাই এনজাইম কাজে লাগবে, এরকম আছে। তাই এতগুলো ডিফারেন্ট টাইপ অফ সিজার, মলিকুলার সিজার, রেস্ট্রিকশন এনজাইম অর রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ একই কথা, ইনভেন্টেড হয়েছে and isolated from over 200 strains of bacteria। অর্থাৎ 230টা ব্যাকটেরিয়া স্ট্রেইন, শুধু EcoR1 নয়, এরকম অনেকগুলো ব্যাকটেরিয়া আছে। ব্যাকটেরিয়ার নাম্বারটা কম, বাট দ্য ইনভেন্টেড রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইজ মোর। তাহলে একটা ব্যাকটেরিয়াতে মোর দ্যান 1 রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আছে, এইটুকু আমরা বুঝতে পারলাম। যদি 900টা আরই থাকে, এখন থেকে আমি রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসকে আর এত বড় টার্মে বলবো না, আরই বলে যাব। সো এইভাবে করে কিন্তু ক্রমাগত তোমাদের যেহেতু ক্লাসটা করছি, আরই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, এত বড় কথা বলতে গেলে জিভে একটু লাগে, তোমরা আরই বলে চলবে। তো আরই 900টা, সেই সঙ্গে ব্যাকটেরিয়া 230টা, হোয়াট ইট মিন, এটা মানে কি আছে? এর কারণ হচ্ছে যে one bacteria can have more than 1, 2, 3, 4, 5 RE or restriction endonuclease। Let's proceed। চলো, এটার মধ্যে অনেকক্ষণ আমরা কাটালাম, এখান থেকে আমরা নেক্সট পার্টে চলে আসি। নেমিং অফ রেস্ট্রিকশন এনজাইমস, যাদের নাম আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস বলেছি, খুব ইম্পর্টেন্ট। এর আগে আমি তোমাদের নেমিংটা বলিনি, কারণ আমি 1 by 1 ইনফরমেশনটা এলে মনে থাকবে যে কিরকম। এর আগে আমরা নামকে পেয়েছেন EcoR1। কিসের থেকে এসেছে জানো? কমন পড়ছে নামটা? হ্যাঁ কমন পড়ছে, এর আগে তো নাম বলেছি, ই কোলাই। আমাদের বায়োলজিতে মোস্টলি ইউজড ব্যাকটেরিয়া ফর ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপেরিমেন্টস। সো সেই এক্সপেরিমেন্টের একটি ব্যাকটেরিয়ার নাম ই কোলাই। সো EcoR1 এ ই মাস্ট বি রিটেন ইন ক্যাপিটাল লেটার, ই ক্যাপিটালে লিখতে হবে, দেখবে একটু পরে, আগে বলে নি তারপরে দেখে নাও। ই ক্যাপিটাল লেটার। কোলাই, আমরা কোলাই যে স্পেসিফিক নাম, তাকে লিখতে গেলে কোলাই এর ফার্স্ট 2 লেটার, তাহলে যে কোনো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের ফার্স্ট লেটার ক্যাপিটাল, সেকেন্ড 2 লেটার যেটা নিতে হবে স্পেসিফিক নেম থেকে, তাহলে কোলাইয়ের কোটা নিয়েছি, সিও, ইকো। এবার আরটা কি? আর হলো একটা স্ট্রেইন, ওই যে 230 স্ট্রেইন আমরা বলেছিলাম। এর আগে গ্রিফিথের এক্সাম্পলে আমরা পড়েছিলাম কোনটা, ওই যে R1, R2 স্ট্রেইন নিয়েছিলাম। এরকম স্ট্রেইন মানে ব্যাকটেরিয়ার কিছু ডিফারেন্ট টাইপ অফ স্পেসিমেন, সেই স্পেসিমেনের নাম্বার 1 স্ট্রেইন। এইভাবে 1, 2, 3, 4, 5, 6 অনেক রকম নাম আমরা এরপরে পাবো, 1 by 1 পাবো। সো তাই EcoR1 একটু বড় করে দেখাচ্ছি তোমাদের কাছে, কিরকম ভাবে। See this name, এই যে দেখতে পাচ্ছ ই হোয়াইট করে লেখা আছে, ই ফর জেনাস ইকোলাই এর ই, সিওর স্পেসিফিক নেম কোলাই, আর দ্য স্ট্রেন অফ ব্যাকটেরিয়া, অ্যান্ড দ্য রোমান নাম্বারটা ইউজ করা হচ্ছে, ভেরি ইম্পর্টেন্ট, রোমান নাম্বার ইকুয়াল টু ইন অর্ডার ইন হুইচ এনজাইমস ওয়ার আইসোলেটেড। কোন অর্ডারের আইসোলেশন? EcoR2 যদি নিয়ে নি, তাহলে বুঝতে হবে ইকোলাই এর
যখন আমরা সেকেন্ড, এটা 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 তোমাদের এখন দরকার নেই, এটা যারা বায়োটেকনোলজি করে তারা তাদের একটা নাম দিয়ে রেখেছে। নাম দেওয়ার একটা নিয়ম, সেই নিয়ম হচ্ছে সেকেন্ড ব্যাচের পরীক্ষা। আমরা ব্যাচ হয় না, যে কোনো প্রোডাক্ট আসে তার সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ, ফোর্থ ব্যাচ, একই জিনিস পড়ানো হচ্ছে, বাট ব্যাচ টু ব্যাচ বদলে যাচ্ছে। সেরকমই দিস আর দ্য ব্যাচেস। দ্য রোমান নাম্বার equal to in order which the enzyme are isolated from the strain of bacteria, অর্থাৎ আর যে স্ট্রেনটা তার 1 নম্বর স্ট্রেন থেকে এটা পাওয়া গেছে। সো ইকো R1, ইট মে বি 2, ইট মে বি 3, দেখবে এরপরে আছে। পরিষ্কার কথাগুলো যেটা বলে দিলাম সেটা এখানে লেখা আছে। দ্য ফার্স্ট লেটার ইন্ডিকেটস জেনাস, সেকেন্ড লেটার ইন্ডিকেট species of the prokaryotic cell from which they are isolated. Example, eco R1 comes from E. coli RY13. এটাও অনেক সময় খুব স্পেসিফিক MCQ যদি আসে সেটাতে লেখা থাকে E. coli R113, 13 লাগে 13, এটা মনে রাখবে, কারণ এটা বলে E. coli was extracted from, অনেকগুলো তোমাকে অপশন দেয়া থাকলো, you have to put in and you have to choose the correct option। সেখানে RY জায়গায় RX থাকলো 13, তুমি you cannot choose the RX1, এইভাবে থাকে। বিশেষ করে হার্ডার এক্সামে, তোমাদের বোর্ড এক্সামে হয়তো এত হার্ড কোশ্চেন থাকবে না, বাট ফর ইনফরমেশন, এখন রাস্তায় যেতে যেতে যত ইনফরমেশন গ্যাদার করে মনে করে রাখবে, কখনো যদি কোনো এক্সামে আসে তাহলে ইউ ক্যান জাস্ট গিভ ইজিলি গুড আনসার্স, এভাবে তোমরা আসতে পারবে। এবার রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের আমরা আরো কিছু টাইপকে জেনে নেব। আমি বলেছিলাম 900 টাইপস অফ ইকো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আছে। টাইপস অফ রেস্ট্রিকশন এনজাইমস ও রেস্ট্রিকশন এনজাইমস, দুটো টাইপ। এর আগেই তোমাদের একটুখানি ক্লু দিয়ে দিয়েছি। নাও ইউ ক্যান সি দ্য ডিটেইল অফ দ্যাট। ফার্স্ট অফ অল এন্ডোনিউক্লিয়াস, এন্ডো মিনস ইনসাইডে। এই যে ওপরের যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, ওপরের একদম ওপরের ডিএনএ, তোমরা যে সাদা রঙের বাক্সের মধ্যে যে ছবিটা দেখা যাচ্ছে সেই ছবিটার দিকে তোমরা নজর রাখো। কোথায় ছবিটা দেখা যাচ্ছে? দিস ইজ দ্য পিকচার। এই যে ডিএনএটা দেখা যাচ্ছে, এই ডিএনএ এর মধ্যে, এই ডিএনএটার নাম ভেক্টর ডিএনএ, নামটা লেখা আছে। একটু পরে ভেক্টর নিয়ে তোমাদের বলবো, তখন বুঝতে পারবে। ফরেন ডিএনএ যেটা জিন অফ ইন্টারেস্ট, এরা দুটো, কালারটা দেখছো দুরকম করে করা আছে। একটা আমার ফরেন, ভেক্টরটা পরে বলছি, জায়গাটা বুঝে, পুরো যখন পার্সপেক্টিভে দেখাবো তখন বুঝতে পারবে। কিন্তু তোমাকে আগে কাটিংটা দেখো, কোথায় কেটেছে, একদম মিডিল বরাবর, মাঝখানে একদম ধ্যাবড়া করে কেটে দিয়েছে। এই যে মিডিল বরাবর এখান থেকে কাট হয়ে গেছে। নর্মাল ইকো R1 এটাকে কেটে দিয়েছে। তাহলে এই যে কেটে দিল, যে কোনোটাই কাটতে পারে, এইটাকে আমরা বলি এন্ডোনিউক্লিয়াস। দে রিমুভ নিউক্লিওটাইডস ফ্রম দ্য এন্ডস অফ দ্য ডিএনএ, যে কোনো ডিএনএ এর একটা এন্ডে তারা কেটে দেবে। আর এক্সোনিউক্লিয়াস, সবার আগে আমি এন্ডো নয় এক্সোনিউক্লিয়াস বলছি, এন্ডো নয়, এন্ডোটা নিচে আছে, এক্সোনিউক্লিয়াস। এক্সো মিনস এক্সো, আউটসাইডে তখনই তোমাকে দেখিয়ে দিয়েছি। এক্সোনিউক্লিয়াস যেটা যে কোনো কিছুর এন্ডে বা প্রান্ত, এই যে এটা দেখিয়েছিলাম, এটা দুটো প্রান্তে কেটে দেবে। এটা একটা প্রান্ত দেখানো আছে, একটা ধার দেখানো আছে, দুটো ধারই কেটে দিতে পারে। এবার আছে এন্ডোনিউক্লিয়াস। এন্ডো, আগেরটা এক্সো ছিল, নাও ইট ইজ এন্ডোনিউক্লিয়াস। এন্ডোনিউক্লিয়াস মানে দে কাট আ স্পেসিফিক পজিশন উইদিন ডিএনএ, ডিএনএ স্পেসিফিক, তার জন্য তার নাম রেস্ট্রিকশন। They can bind to specific recognition sequence of DNA and cut each of two strain at specific point in their sugar phosphate backbone. মনে আছে সুগার ফসফেট ব্যাকবোন কোনটা? ডিএনএ যখন এই দুটো দিয়ে তৈরি হয়, সুগার ফসফেট সুগার ফসফেট সুগার ফসফেট, আর মাঝখানে কেটে থাকে, লেগে থাকে নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেস নাইট্রোজেন বেস, পরপর লেগে থাকে। তাহলে ওরা কোথায় কাটবে? একটা ল্যাডার বা মই ভাবো, মইয়ের একটা তুমি মাঝখান দিয়ে কেটে দিতে পারো, মইয়ের যেখানে পাদানিগুলো আছে সেটা নয়, এবার মইতে সাইড দিকে কেটে দিল, ওই যে সাইডে কাটা, এই যে সাইডে মইটাকে কেটে দিলাম না, সেটাকে বলা হয় তার সুগার ফসফেট বন্ডকে ব্রেক ডাউন করে দেয়, ফসফোডাইএস্টার বন্ডকে ব্রেক করে। ক্লাস 11 মনে করে দেখো, ফসফোএস্টার ফসফোডাইএস্টার, এন গ্লাইকোসাইডিক বন্ডকে ওরা কাটে না, অটোমেটিক কেটে যায়। এবার দুটোর যে ছবিটা নিচে দেখছো, এটার মধ্যে এন্ডোনিউক্লিয়াস দিয়ে যদি কাটে, পার্টিকুলারলি ইকো R1 হলে কাটবে কার কার মাঝখানে? গুয়ানিন অ্যাডিনিন, অ্যাডিনিন গুয়ানিন, এ এবং জির মাঝখানে কেটে দেবে। যদি কেটে দেয় তাহলে কি দাঁড়াবে? এটা কেটে বেরিয়ে গেল, এইভাবে বেরিয়ে গেছে। এখানে ওই ডিএনএ এর এন্ড পার্টটা জুড়ে আছে,
আর এখানে কয়েকটা ডিএনএ একা একা ঝুলে, এটাকে বলে ওভার হ্যাঙ্গিং, ঝুলে থাকা। এখানেও একটা ঝুলে থাকা আছে, এখানেও ওভার হ্যাঙ্গিং ঝুলে আছে একটা একটা নিউক্লিওটাইড। ওই যে উপরে দেখতে পাচ্ছ, উপরের ছবিটার মধ্যে ক্লিয়ার দেখা যাচ্ছে, সেকেন্ড ছবিটার মধ্যে, এই যে সেকেন্ড ছবিটার মধ্যে দেখা যাচ্ছে এই যে কেটে গেছে, কেটে যাওয়ার পরে যে উপরে এ এ টি টি বলে কতগুলো ঝুলে আছে, আবার এটার মধ্যে পড়ে আছে টি টি এ এ, এই যে ঝুলে আছে, এগুলোকে বলা হয় ওভার হ্যাঙ্গিং। আর যারা লেগে আছে তারা তো লেগে আছে, সিজি লেগে আছে, এখানেও সিজি লেগে আছে, জিসি সিজি লেগে আছে। এবার এইভাবে যে কাটিং এন্ডটা হয়, এই এন্ডকে বলা হয় স্টিকি এন্ড। স্টিকি কেন, মানে এরা খুব সুন্দরভাবে স্টিক করে যাবে, আঠার মতো লেগে যাবে, ঠিক আছে, স্টিকি এন্ড। একটু পরে দেখাবো আর একটু। ব্লান্ট এন্ড বলে একটা এন্ড, ভোতা, ব্লান্ট মানে ভোতা, কিভাবে হয় সেটা দেখাবো, আগে স্টিকিটা বুঝে নাও। যখন একটা একটা শুধু একটা নিউক্লিওটাইডের একটা বেস কেটে নেবে, ঠিক আছে, এই যে জুড়ে ছিল, তার এই যে আমার বুড়ো আঙ্গুলে এই পার্টটা শুধু কেটে জুড়ে গেল, ছেড়ে আবার এই প্রান্তটা কেটে গেল, এবার কেটে গেল, দুটো আলাদা হয়ে বেরিয়ে এলো, এই যে আলাদা হয়ে বেরিয়ে এসছে, ওভার হ্যাং ঝুলছে উপরের দিকে, এটা ওই উপর দিকে ঝুলছে, কিন্তু আমার হাতটা মনে করো ডিএনএ, পুরো হাতটা মনে করো ডিএনএ, এরা কিন্তু লেগে আছে, শুধু এরা লেগেছিল, এইভাবে লেগেছিল, লেগে এটা কেটে গেল, এটা কেটে গেল, দুটো কেটে যাবে, দুটো আলাদা হয়ে গেল। এই যে আলাদা হয়ে যে দুটো এন্ড তৈরি করলো, দিস আর ভেরি অ্যাক্টিভ, ওভারহ্যাঙ্গিং আছে। এরা যদি আরেকটা কোনো কমপ্লিমেন্টারি বেস পায় তার সঙ্গে আবার জুড়ে যাবে, কাজে এরা নিজেরা দেখো নিচের মধ্যে কি হলো, এরা আবার জুড়ে যেতে পারে। তাহলে স্টিকি এন্ড হলে কি হবে, খুব পারফেক্টলি খাপে খাপ ভাবে জুড়ে যাবে, একদম টাইট হয়ে জুড়ে যাবে, কাজে এই পার্টটা তোমরা মাথায় রাখবে। চলো আমরা নেক্সট পার্টে চলে যাই। নেক্সট পার্টের আমাদের যে সিকোয়েন্স আছে, তাহলে টাইপস অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের কিছু আমরা একটু ডিটেল এবং নামগুলো মনে রেখো। আমি সকলকে বলছি, এটা যদিও ছোট করে দিয়েছি, এখানে যেটা তোমাদের সিলেবাসে আছে সব কটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াসের নাম, তার বেসিক ডিটেল পুরোপুরি দেওয়া আছে। আমি চাইবো তোমরা যদি এই পার্টিকুলার স্লাইডটার একটা স্ক্রিনশট নিয়ে অথবা টুকে রাখো, তোমাদের প্রচুর কাজে লাগবে। আমি বলেছি এরকম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কতগুলো আছে, আছে 900। 900 এর মধ্যে তোমাকে অ্যাটলিস্ট ক্লাস হায়ার সেকেন্ডারিতে মনে রাখতে হবে দিস 5 to 6 নেমস, এবং তারা কোথায় কোথায় কাটিংটা করে। অ্যাটলিস্ট আমি কিন্তু বলে দিলাম এজ এ টিচার, স্যার হিসেবে বলে দিলাম যে কটা তোমাকে রেডি রাখতে হবে। আমি আগে লেখা পড়বার আগে আমার রাইট হ্যান্ড সাইডের যে হোয়াইট বক্সটার মধ্যে দেওয়া আছে যে নামগুলো, সেই নামগুলো একবার তোমাদের সামনে বলে যাচ্ছি। এল ইউএল, এটা সিলেবাসে জেনারেল নেই, বাট স্টিল তোমরা করতে পারো। জি এবং সি, যেখানে অ্যারোটা দেওয়া আছে সেই অ্যারোর মধ্যে একটা কাট দিচ্ছে, কিন্তু রিমেম্বার এই কাটটা কিভাবে হচ্ছে লক্ষ্য রেখো, কাটটা খুব ইম্পর্টেন্ট। একই দিকে সিজি জিসি, একদম টপটাকে খেয়াল করো। আমি এখানে তোমাকে দেখাতে পারছি না, বিকজ যদিও দেখাই তাহলে আমার এখানে পেনটা দিয়ে দেখানো যাবে, পেন দিয়ে খুব ইজিলি এটাকে আসে না, বাট স্টিল আমি এটাকে মার্ক করে দেওয়ার চেষ্টা করছি। এই যে মার্ক করে দিচ্ছি, এই যে পার্টটা দেখলে, এই যে টিক করে দিলাম, এখানে জিসি সিজি এর মাঝখানে সেম জায়গায় কেটেছে, একই, এরা কিন্তু দুটো সেম জায়গায় আছে, সেম জায়গায় কেটেছে, এবং এইভাবে যদি একটা কেটে দেয় তাহলে কোথায়, এরা এইভাবে স্টিকি এন্ড করবেন, এইভাবে খ্যাচ করে কেটে দুটো আলাদা হয়ে গেল। এখানে কোনো স্টিকি এন্ড তৈরি হবে না, এরা এইভাবে তৈরি হবে না, খাপে খাপ তৈরি হবে না, জাস্ট মাঝখান দিয়ে দুটো স্ট্র্যান্ড দুটোই কেটে গেছে, যেখানে সিজি পেয়েছে মাঝখান ঠিক একই লেভেলে কেটে দিয়েছে। অ্যারোটা লক্ষ্য করো, সেম লেভেলে কাট কেটে চলে গেছে। কি নাম হয়ে গেল, সেম লেভেলে যখন কেটে চলে যাবে তখন তার নাম হবে ব্লান্ট এন্ড, অর্থাৎ সেটা ইজিলি খুব একটা জুড়ে যায় না। কখন ব্লান্ট এন্ড দরকার হয়, একটা ডিএনএ কে কেটেছি মনে করো ফ্রেশ টেস্ট করবার জন্য, সাইটটাকে কেটে ছেটে বাদ দিতে হবে, এরকম যদি কোনো রকম অবস্থা তৈরি হয়, জেনারেলি ব্লান্ট এন্ড তৈরি করা হয়। হোয়াট ইজ স্টিকি অ্যান্ড হোয়াট ইজ ব্লান্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওভার হ্যাঙ্গিং নিউক্লিওটাইড যদি থাকে তাকে বলবে স্টিকি এন্ড, ঝুলে থাকা নিউক্লিওটাইড থাকলে বলবে স্টিকি এন্ড। আর যদি কোনো রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস
ঠিক মিডল দিয়ে দুটো সেম পয়েন্টে কেটে দিয়ে দুটোকে কোনো ওভার হ্যাঙ্গিং নিউক্লিওটাইড না থাকে, দেন ইট উইল বি কল্ড অ্যাজ ব্লান্ট এন্ড। এছাড়া আছে HAE3, এটাও একটা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস, সেটাও কি প্রডিউস করবে? ব্লান্ট এন্ড। এক্সামে আসে, নেম টু রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস which produces blunt end, example ALU1 অথবা HAE3। লটস অফ নেমস আছে, 900টা নাম আমিও জানি না, আমাকে ওই ডিকশনারি দেখে বের করতে হবে। সো আপাতত এই নামগুলো মুখস্থ করতে হবে। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট BAM-H1, 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 আমরা BAM-H1 বলতে অভ্যস্ত। এটা কিভাবে ক্রিয়েট করে? জির মাঝখানে কাট করবে। ইকো আর1 কার ওখানে কেটেছিল? বলো বলো বলো। ইকো আর1 কার কার মধ্যে দুপাশে কোন নিউক্লিওটাইড? কি কি ছিল? সেইট অ্যালাউড। মনে মনে বলো একবার, নিজের মনেই বলো, দেখো মেলে কিনা। একবার মনে বলো তো, ইকো আর1 কেটেছিল কার মাঝখানে? দেখি কে কে বলতে পারছো। একবার মনে মনে বলো, মনে মনে বললে আমি যেই বলে দেবো, মনে থাকবে তো। GA, তাই না? GA অথবা AG। যারা রাইট, ক্লিয়ার, ঠিক বলেছো, যারা বলেছো, যারা ভেবেছো একবার GA। কিন্তু যখন BAM-H1, এটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ বিকজ প্রথম তাকে পাওয়া গেছিল, ফার্স্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস BAM-H1, বাট ইকো আর1 কমনলি ইউজ করা হয়। BAM-H1 কাটে GG, দুটো গুয়ানিন, ওপরেও কাটবে গুয়ানিন, নিচেও কাটবে গুয়ানিন। তারপর কাকে আইডেন্টিফাই করবে? প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, পরে একটু বলা যাবে। হিন্দ, BAM-H1 কে আমরা ফার্স্ট বলবো না, আমরা হিন্দ, আমরা এই জায়গাটা একটু কারেক্ট করে দিচ্ছি তোমাদের। হিন্দ, আমাদের হিন্দ, হ্যাঁ, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি। H ফর হিমোফিলাস, IN মানে ইনফ্লুয়েঞ্জি। হিন্দ 2, হিন্দ 3 না, কিন্তু হিন্দ 2। রিমেম্বার, এটাকে নিয়ে একটা গন্ডগোল লাগে। হিন্দ, এখানে দেওয়া আছে হিন্দ 3, যে এক্সাম্পলটা দেওয়া আছে 3 নম্বরে। হিন্দ 3 অ্যাডিনিনের মাঝখানে কাটে, একদম ক্লিয়ার কাট রেড মার্ক করে দেওয়া আছে তোমাদের সামনে। হিন্দ 3 দেওয়া আছে। BAM-H1, HAE1, ALUL1, তাহলে হিন্দ 3 কাটবে A এর মাঝখানে, অ্যাডিনিনের মাঝখানে, অ্যাডিনিনের মাঝখানে। তাহলে কে কার মাঝখানে কাটবে? অ্যাটলিস্ট 3টে যেন মনে থাকে। ইকো আর1 AG, BAM-H1 GG, হিন্দ 3 AA। এবার আরেকটার সঙ্গে ইকো আর1, যে পরেই দেখানো হয়েছে, এটাকে নিয়ে নতুন বলা নেই, এটা বারবার বলে দেওয়া আছে। ALUL and HAE3 produces blunt end, বারবার বলে দিচ্ছেন। কেন blunt end? Because they do not produce any overhanging nucleotides, and BAM-H1, HIND3, ইকো আর1 produces sticky end। কেন স্টিকি এন্ড? অলরেডি বলে দিয়েছি। এবার এই যে সিকোয়েন্সটা দিয়ে এখানে নিচের দিকে দেখেছো, 5' to 3', 3' to 5', এগুলো কিন্তু শর্টে আসে। তোমাদের মধ্যে অনেকে ক্লাস করো না, অনেকের ক্ষেত্রে মনে রাখার প্রবণতা নেই, ভাবো ও স্যার কি ব্যাগর করছে, করুকগে। সামনে এলেও করো, নিজেরা গল্প করো, আর যখন ইউটিউবে দেখো তখনও তোমাদের মনোযোগ থাকে না। ওই 1 2 3 জন ছাত্রছাত্রীরাই ভালো করে করার চেষ্টা করে। অ্যাটলিস্ট আলিপুরদুয়ারে বসে এর থেকে কি করবে? সামনে বসে থাকলেও আমি দেখি ওই 3-4 জন ছেলে মেয়ে যারা থাকে তারা একটু বোঝার চেষ্টা করে। তো ইউটিউবে যার বোঝার ইচ্ছে আছে তারা এখানেই বুঝে নিতে পারে। GAATTC, উল্টো দিক থেকে বলবো GAATTC, অর্থাৎ এদিক থেকে এদিকে যাবে, এদিক থেকে এদিকে যাবে। সেই সিকোয়েন্সের নাম কি? প্যালিন্ড্রমিক সিকোয়েন্স। লেটস রিড সাম টেক্সটস। কি কি টেক্সট গুলো আছে সেটা কয়েকবার পড়ে নি। ফার্স্ট রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ইজ HIND2. It cuts DNA at particular point by recognizing a sequence specific of 6 base pairs. 6টা বেস পেয়ার থাকতে হবে। হ্যাঁ, এই জায়গাটা এটাও একটা শর্ত, এবং 6টা প্যালিন্ড্রোমিক বেস পেয়ার থাকবে। অবশ্যই জেনে নেবে সব কটা। লক্ষ্য করো, দ্য বেস পেয়ার্স আর অপোজিটলি সেম টু রিড। এটা পড়তেই হবে, এটা কিন্তু এক্সামে আসে পরিষ্কার।
তোমাকে একটা সিকোয়েন্স দেওয়া হবে, বলবে ইউ ফাইন্ড আউট দ্য প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, অনেকগুলো দেওয়া হবে, তোমাকে 4টা 5টা অপশন দেওয়া হবে, প্যালিন্ড্রোমিক, ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। চট করে দেখবে কোথায় দেখবে ডানে বায়ে ডানে একরকম সিকোয়েন্স আসছে, জাস্ট ঝট করে বলে দেবে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। তোমাকে হিন্দ 3 দিয়ে বলা হবে তার কাটিংটা বের করো, তুমি কোথায় কোথায় দুটো অ্যারো মেরে দেবে, তোমরা এর মাঝখানে অ্যারো মেরে দেবে। এটাই তো নলেজ, এটাই তো তোমাকে মনে রাখতে হবে। সো দিস আর কল্ড রিকগনিশন সিকোয়েন্স অফ হিন্দ 2. Restriction endonuclease recognizes a specific palindromic nucleotide sequence. আমি প্যালিন্ড্রোমিক নিউক্লিয়েট সিকোয়েন্স কাকে বলে দিয়েছি। প্যালিন্ড্রোমিক ওয়ার্ড কিসে থেকে এসছে? লিটারেচার থেকে এসছে। কিরকম? ম্যাডাম, মালায়ালাম, দিস আর দ্য এক্সাম্পলস অফ প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। ইউ ক্যান ফাইন্ড লটস অফ আদার প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স অন ইউর ওন। তোমরা নিজে থেকে কয়েকটা প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স রিয়েলি ওয়ার্ড থাকতে হবে, সেটা বের করো, তো ইংলিশ ওয়ার্ডে বের করো। আর এখানে ক্ষেত্রে তো এ টি যা উল্টে করে দেখবে তাই ইজিলি তোমরা বের করতে পারবে। অনেক সময় কিন্তু হার্ডার এক্সামে অনেক সময় ইকো আর1 এর প্যালিন্ড্রোমিক সিকোয়েন্সটা আমি মানে পরীক্ষায় আসতে দেখেছি। ইকো আর1 এর হোয়াট ইজ দ্য প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স, বলে দেবে GAATTC, গ্যাটাক, গ্যাটাক বলে দেবে, গ্যাটাক, অ্যাটাক থেকে গ্যাটাক, গ্যাটাক, একটু বড় করে GAATTC, গ্যাটাক। মানে অ্যাটলিস্ট ইকো আর1টা তো শেখো। একটা নিয়ম শিখলে বাকিগুলো অটোমেটিক এর মধ্যে ছাপিয়ে ছাপিয়ে লাগিয়ে দেবে, খালি দেখবে নিয়মটা প্রায় একই রকম রিপিট করে যাবে। সো এইভাবে করে মনে রাখো, গ্যাটাক ইকো আর1 এর ক্ষেত্রে কোথায় কাটবে? জি এর মাঝখানে কি প্রডিউস করবে? স্টিকি এন্ড প্রডিউস করবে না ব্লান্ট এন্ড? ইট উইল প্রডিউস স্টিকি এন্ড। হোয়াই স্টিকি এন্ড? বিকজ ইট প্রডিউসেস ওভারহ্যাঙ্গিং, ঝুলে থাকা নিউক্লিওটাইড প্রডিউস করবে। 2 strand 5 to 3 prime and 3 to 5 prime direction. What is palindrome? এটার একটা ডেফিনেশন বলবে। What is palindrome? Palindrome, it is a sequence of base pairs that read the same on 2 strand. They read same on 2 strand. They can be read 5 prime to 3 prime, 3 prime to 5 prime. They can be read at the same রিড করবে বোথ দ্য স্ট্যান্ডে, সেম স্ট্যান্ড। এই জায়গায় একটা ছোট্ট ডিফারেন্স, আমরা যখন মালায়ালাম বা ম্যাডাম পড়বো তখন সেম লাইনটার মধ্যে গিয়ে আমরা দুটো পড়ি, সেখান থেকে টার্মটাকে ধার করেছি। কিন্তু when we will use in our DNA technology, recombinant technology or biotechnology, so you have to read on the both of the strand 5 prime to 3 prime, 3 prime to 5 prime, or the same strand এ আমরা সেম লাইনে পড়বো। তাহলে 5 prime to 3 prime গ্যাটাক পড়লে 3 prime to 5, আবার 5 prime to 3 উল্টো দিকেও করে যায়, 5 prime to 3 prime, সব ক্ষেত্রে 5 থেকে গ্যাটাক, 5 prime to 3 prime গ্যাটাক, 5 prime to 3 prime গ্যাটাক, সেমই পড়লাম। কিন্তু ডিএনএ তে আমরা তো জানি এরা অপোজিটে কমপ্লিমেন্টারি থাকে, দেখে মনে হয় একটা। তাই আমরা যদি 5 প্রাইম থেকে 3 প্রাইমে সবসময় পড়বো গ্যাটাক, আবার নিচেরটা দেখো 5 প্রাইম টু 3 প্রাইম, 5 থেকে 3 এদিকে গেছে, কারণ 3 টু 5 প্রাইমে আমরা অপোজিট পড়বো। আমরা গ্যাটাক এদিকে পড়ছি, গ্যাটাক ওদিকে পড়ছি, এদিকে ক্যাটাক পড়ে যাব। যদি আমরা এদিক থেকে সেম লাইন থেকে পড়তে যাই, একদিকে গ্যাটাক পড়লে এটা ক্যাটাক পড়বো, কিন্তু এটা করলে হবে না, কারণ আমরা 5 প্রাইম থেকে 3 প্রাইমে যাচ্ছি, আবার নিচেরটা 5 টু 3 প্রাইমে যাচ্ছি। পড়ার সময় একই পড়ছি, সেম পড়ছি, জাস্ট এইটুক ছোট ডিফারেন্স। তুমি মালায়ালাম এবং যেটাই করো না কেন, নয়ন বা যা কিছু, তোমরা একটা লাইনের মধ্যে উল্টো করে পড়ছো, কিন্তু ডিএনএ যেহেতু ন্যাচারালি কমপ্লিমেন্টারি হয়, তার অপোজিটে হয়, সো এটা একটু মাথায় রাখতে হবে। লেটস প্রসিড ফর দ্য নেক্সট স্লাইডস। টাইপস অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের আরো কিছু পার্টে আমরা যাওয়ার চেষ্টা করব। রেস্ট্রিকশন এনজাইম কাট the strand a little away from the center of palindrome site, little away ছাড়বে, little away তে তাহলে কি প্রডিউস করবে? স্টিকি এন্ড প্রডিউস করবে, বাট between the same two base on the opposite strand, একটু দূরে করবে, বাট সেম দুটোর মাঝখানে, এটা অলরেডি বলে দিয়েছি, লাইনগুলো তোমরা জানো। This leaves single stranded overhanging stretches
ওভারহ্যাঙ্গিং, এই যে ওভারহ্যাঙ্গিং কথাটা বললাম, ঝুলে থাকা। অ্যাট দ্য এন্ড স্টিকি এন্ডস, ইয়েলো দিয়ে লেখা আছে স্টিকি এন্ড, আঠার মতো। দে ফর্ম হাইড্রোজেন বন্ড, অর্থাৎ এবারে স্টিকি এন্ডটা যে হয়ে গেল, আস্তে করে যদি টেনে দেওয়া যায় অটোমেটিকলি হাইড্রোজেন বন্ডকে ইজিলি ব্রেক ডাউন করা যায়। উইথ দ্য কমপ্লিমেন্টারি কাট দ্য কাউন্টার পার্টস, কাউন্টার পার্ট আমরা যখন চাঁদা ছিঁড়ি তার কাউন্টার পার্ট ছিঁড়ে যায় না, দুটো পার্টকে আমরা আলাদা করে দিই। দিস স্টিকিনেস ফ্যাসিলিটেট দ্য অ্যাকশন অফ ডিএনএ লাইগেজ। ভেরি ইন্টারেস্টিং। এবার ডিএনএ দুটো তো জুড়ে গেল, কোনটা কেটেছে? ফসফোডাইএস্টার বন্ড কেটেছে, দুটো আলাদা হয়ে গেছে। এখানে কি ছিল? ফসফোডাইএস্টার। এখানে কি ছিল? ফসফোডাইএস্টার। জায়গাটা দেখেছো? কি ছিল? ফসফোডাইএস্টার। কি ছিল? ফসফোড। দুটো ডিএনএ ফসফোডাইএস্টার ক্লাস 11-এ। এবার দুটোকে তো আলাদা করলাম না, আমি কাছে আনলেই কিন্তু জুড়ে যাবে না বাবা, কাছে আনলে ফসফোডাইএস্টার তো বলবে আমি খুলে যাবো আবার। একবার তুমি কেটেছো, আবার জোড়া লাগাতে গ্লু তো লাগবে, একটা আঠা তো লাগবে। সেই আঠাটাকে বলে ডিএনএ লাইগেজ। এটাও 11-এর এনজাইমের পার্টে ছিল। কিরকম? লাইগেজ কি করে দেয়? এটা একটা এনজাইম, জুড়ে দেয় আঠা, ফসফোডাইএস্টার বন্ডকে জুড়ে দেয়। ফসফোডাইএস্টার বন্ড, জায়গাটা মনে আছে? দুটো নিউক্লিওটাইড জোড়া লাগে, কোথায় ভেবে অ্যারো করে দিয়ে দুটো জায়গায় মইয়ের মতো ফসফোডাইএস্টার, সেটা জুড়ে দেয় ডিএনএ লাইগেজ। অর্থাৎ এই যে স্টিকি এন্ড দুটো আবার জুড়ে, স্টিকি মানে এমনি এমনি স্টিকি নয়। তুমি বলছো যে এন্ডটা বানিয়েছে নাম স্টিকি, জুড়ে দিলেই জুড়বে না। লাইগেজ অ্যাকচুয়ালি স্টিকিং এর কাজটা করে জুড়ে যাওয়ার সময়। কারণ এই যে কাটিং এন্ড জয়েনিং এগুলোই তো করব, তার আগে সিস্টেমটা তো আগে জানি। when cut by the same restriction endonuclease, আরেকটা কথা ইম্পর্টেন্ট বলছি, এই জায়গায় একটু পুরনো, কারণ শুধু লাইন দেখলে হবে না, যে ওপরের যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ সার্কুলার ডিএনএ বেশ সুন্দর কাট খেয়ে যাচ্ছে, 3 প্রাইম 5 প্রাইম কেটে গেল, তারপরে দুটো আবার আলাদা হয়ে গেল, তারপরে আবার জুড়লো কি দিয়ে? লাইগেজ দিয়ে জুড়লো। কিন্তু এবার একটা ব্যাপার আছে, একটা উদাহরণ দিই, আমি লেখাটা পড়ে নিয়ে তোমাকে উদাহরণটা দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। দ্য ডিএনএ ফ্র্যাগমেন্টস হ্যাভ দ্য সেম কাইন্ড অফ স্টিকি এন্ড, দে আর জয়েন্ড বাই ডিএনএ লাইগেজ। কথাটা একটু বুঝিয়ে বলা দরকার আছে। আবার সে আগের উদাহরণটা নিয়ে নি, আমাদের যে জেলিফিশের মধ্যে যে গ্লোয়িং জিনটা ছিল, সেটা একটা স্মল পার্ট কাট করলাম। কি দিয়ে কাট করব এখন? মলিকুলার সিজার। কি মলিকুলার সিজার? রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। কি দিয়ে কাটবো? এটাই প্রশ্ন। চলো কাটবোটা, এরপরে আমি যে হোস্ট ভেক্টরের মধ্যে ডিএনএটাকে আগে টাচ করব, ওই যে ছোট্ট টুকরোটা আমি যদি নিয়ে একটা টোডের মধ্যে ইনজেকশন দিই, তাহলে কি সেটা কাজ করবে? না, করবে না। আগে এখন বোঝো, কারণ মাইক্রো ইনজেকশন বা এগুলো সব পরে আসবে, যদিও কাজ করে, কিন্তু ডিরেক্ট একটা ডিএনএ ছোট টুকরো, একটা ডিএনএ সেটা আমি ঢুকিয়ে দিলাম কারো বডিতে, থাকবে? কারণ আমার বাড়ির ইমিউন সিস্টেম ওটাকে পুরো ডিস্ট্রয় করে দেবে। তখন কি করতে হবে? তখন আমার বডিকে চেনে এমন কোন হোস্ট অর্গানিজম আছে, আমি মনে করো আমাদের বডিতে ঢোকাবো, আমার বডিকে চেনে কে আছে? আমারই সেল আমার বডিকে চেনে, অথবা কাকে চেনে, অথবা এটা কি হবে ঝোঁকে সেটা আমি পরে বোঝাবো, কারণ একটা আমাদের মেহমানদের সঙ্গে আমি বোঝাবো গল্পটা, তখন আসবে। এখনই সব বলে দেবো না, ধীরে ধীরে রেখে রেখে এগোচ্ছি, তাহলে ক্লিয়ার করব। অল্প অল্প একটা করে ইনফরমেশন জানো। এবার ওই পার্টটুকুকে, অর্থাৎ ব্যাকটেরিয়া আমার বডিতে অ্যাটাক করতে পারে, তাহলে ব্যাকটেরিয়াটা আমার বডিতে ইজিলি ঢুকতে পারে নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে। তাহলে ব্যাকটেরিয়াকে তো আমার বডি চেষ্টা করে বের করার, কিন্তু কিছু ব্যাকটেরিয়াকে আবার বের করতে চেষ্টা করে না। ব্যাকটেরিয়া তো সেজন্যই তো তার নাম্বারটা বাড়াতে পারে। তখন ওই যে ব্যাকটেরিয়ার মধ্যে ওই যে ছোট্ট ডিএনএটাকে ঢুকিয়ে দেবে, ব্যাকটেরিয়া হয়ে গেল হোস্ট। সে ব্যাকটেরিয়া হোস্টের মধ্যে ওটাকে ছোট্ট করে আমরা পুট করে দেবো, পুশ করে দেবো। তাহলে যখন পুশ করব, তখন ব্যাকটেরিয়ার ডিএনএটাকেও কাটতে হবে। ধরে নিচ্ছি তোমার গলায় একটা লকেট আছে, একটা মালা আছে, সেই মালাটার মধ্যে তোমার বন্ধুর দেওয়া কোনো একটা মালার টুকরো, ওই দে তো তোর ছোট্ট মালার টুকরোটা লাগাই, কি করবে? তাহলে বন্ধুর মালাটাকেও কাটতে হবে। আবার তুমি তোমার নিজের গলায় যে ঢোকাবে সেই মালাটাকেও কাটতে হবে। কেটে নিয়ে তবে না দুটো অংশ জুড়ে গিয়ে এখানে তোমার মালা, তোমার বন্ধুর মালা একসঙ্গে মালা বা গার্ল্যান্ড সেটা জুড়ে যাবে। কাট তোমাকে দুটোকেই করতে হয়, যেটা থেকে নিচ্ছি কাট পিসটা, আর যার মধ্যে জুড়ছি, দুটোকেই তো কাট করতে হবে। খুব ইন্টারেস্টিং এই যে কাটিংটা, মলিকুলার সিজার, ভেরি ইন্টারেস্টিং।
কাটিং করতে হবে ওই সেম এন্ডোনিউক্লিয়াস দিয়ে। অর্থাৎ ইকো আর1 দিয়ে যদি আমি আমার জিন অফ ইন্টারেস্ট যেটাকে কেটে আমি ঢোকাবো তাকে যদি ইকো আর1 দিয়ে কাটি, যার মধ্যে ঢোকাবো, যে মালার মধ্যে সেট আপ করো, তাকেও তো একটা কাট তো দিতে হবে। ভেবে দেখো না, এই যে আমার একটা দড়ি আছে, একটা কল্পনা করো, সেটার মধ্যে তুমি আরেকটা ঢোকাবে, তো তার মধ্যে কাট না করলে কি করে ছোট টুকরোটা ঢোকাবে? এবার ওই কাট পার্টটা কোথা থেকে আনবে? আরেকজনের ওই ছোট্ট কাট পার্ট, তার মনে করো একটা ছোট্ট এতটুকু টুকরো দেখে তোমার মনে হলো ভালো লাগলো, তুমি বললে ওটা তুমি লাগিয়ে নেবে, মনে করলে, তা লাগিয়ে গেলে তার তো দুটো অংশ কেটে আনতে হবে। তো এই যে দুটো কাটিংই সেম সিজার দিয়ে করতে হবে, মলিকুলার সিজার দিয়ে, তাহলে ইকো আর1 দিয়ে দুটো করতে হবে। তাই মনে রাখবে, আমার ডিজায়ার্ড ডিএনএ যেটা দিয়ে কাটবো, ভেক্টরকেও সেটা দিয়ে কাটবো। এবার আমরা ঠিক করব কোনটাকে ইউজ করব। আমরা যে ভেক্টরকে ইউজ করব, সেই ভেক্টরের যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস কাজ করে, আমরা আস্তে আস্তে ভেক্টরগুলো তো পরে পড়াবো, তখন বুঝতে পারবে। সেই কাটিংটা আগে ভেক্টরকে দেখে আমরা ঠিক করব, সেটা যদি ব্যাম H1 হয়, ইকো আর1 হয়, যেটা খুশি তাকে দিয়ে যদি কাটি, ঠিক করলাম ব্যাম দিয়ে, তাহলে আমি আমার যে হোস্টের মধ্যে ঢোকাবো তাকেও আমরা ইকো আর1 দিয়ে কাটবো। জিন অফ ইন্টারেস্ট অর্থাৎ সেই জেলিফিশের থেকে যে ছোট্ট গ্লোয়িং জিনের টুকরোটা নিয়েছিলাম, তার মধ্যেও আমরা ওই সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দেবো। আর অটোমেটিকলি সেই প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স চিহ্নিত করবে, আইডেন্টিফাই করবে, কাট করে কেটে আলাদা করবে। তাকে আমরা কেমিক্যালি তাকে ওয়াশ করব, এলিউশন বলা হয়, কেমিক্যালি ওয়াশ করব। খুব ইম্পর্টেন্ট একটা শব্দ বলছি, এলিউশন। ওই কেমিক্যালি ওয়াশ করে ডিএনএ টুকরোটাকে নিয়ে আবার লাইগেজ দেব, লাইগেজ একটুখানি জুড়ে দেব, একটা টেস্ট টিউব নেব, ওই হাত দিয়ে মালার মতো তো জোড়া যাবে না, সবই কেমিক্যালি জুড়তে হবে। দেখেছি এটা আমরা, ব্যাস একটু লাইগেজ দিলাম, কাটাকাট ডিএনএটা জুড়ে যাবে। কতটুক সাকসেস হবে সেটা আমরা সায়েন্টিস্টরা যারা আছে তারা ওই কেমিক্যাল রিয়াকশন করে কালারকে আইডেন্টিফাই করে তারা বুঝতে পারেন কারা রিকম্বিনেন্ট হয়েছে, কারা রিকম্বিনেন্ট হয়নি। এইভাবে গোটা সিচুয়েশনটা হয়। তাহলে দুটোকে সেম দিয়ে কাটিং করতে হবে, এটাই আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন। উই হ্যাভ টু জাস্ট রিমেম্বার দিস স্মল ইনফরমেশন, কারণ ওয়ান বাই ওয়ান তোমাদের এগুলো দেখানো হচ্ছে।